তোমার জীবনের গত 5 বছরকে সবচেয়ে বেশি কি প্রভাবিত করেছে? হয়তো তুমি বলবে তোমার সিদ্ধান্ত, তোমার পরিশ্রম, তোমার পরিবার, তোমার সম্পর্ক বা তোমার ব্যর্থতা। কিন্তু সাইকোলজির একটা অদ্ভুত সত্য হলো, মানুষ প্রায়ই বুঝতে পারে না তার জীবনকে আসলে কি শেপ করছে। কারণ সবচেয়ে শক্তিশালী প্রভাবগুলো অনেক সময় অদৃশ্য হয়ে যায়। এবং আজকের এই অডিওতে আমরা এমনই একটা শক্তি নিয়ে কথা বলবো। একটা শক্তি যেটা তোমার টাকা চুরি করে না, তোমার জিনিসপত্র চুরি করে না, তবুও এটা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। সেই শক্তির নাম ডিস্ট্র্যাকশন। 1960-এর দশকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাইকোলজিস্ট ওয়াল্টার মিশেল একটা এক্সপেরিমেন্ট শুরু করেন। পরে এটা সাইকোলজির ইতিহাসে সবচেয়ে বিখ্যাত এক্সপেরিমেন্টগুলোর একটি হয়ে ওঠে, মার্শম্যালো এক্সপেরিমেন্ট। একটা ছোট শিশুর সামনে একটা মার্শম্যালো রাখা হতো। তাকে বলা হতো, তুমি চাইলে এখনই এটা খেতে পারো, কিন্তু যদি কিছুক্ষণ অপেক্ষা করতে পারো তাহলে তুমি আরও একটা মার্শম্যালো পাবে। শুনতে খুব সাধারণ, কিন্তু প্রশ্নটা মার্শম্যালো নিয়ে ছিল না। প্রশ্নটা ছিল অ্যাটেনশন নিয়ে। শিশুটি কি তার মনোযোগকে বর্তমান প্রলোভন থেকে সরিয়ে ভবিষ্যতের পুরস্কারের দিকে রাখতে পারবে? বছরের পর বছর ধরে এই এক্সপেরিমেন্ট মানুষের সেলফ কন্ট্রোল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। পরবর্তী গবেষণাগুলো দেখিয়েছে বিষয়টা প্রথম ধারণার চেয়ে অনেক জটিল। পারিবারিক পরিবেশ, অর্থনৈতিক অবস্থা এবং আরও অনেক বিষয় এখানে ভূমিকা রাখে। তবুও এক্সপেরিমেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়, মানুষ কেন বারবার এমন কিছুর দিকে আকৃষ্ট হয় যেটা এখনই ভালো লাগে, যদিও সে জানে দীর্ঘমেয়াদে অন্য কিছু তার জন্য অনেক ভালো। এখন একটা প্রশ্ন, কতবার তুমি নিজেকে বলেছ, আজ থেকে আমি মনোযোগ দিয়ে পড়ব, আজ থেকে আমি নিয়মিত কাজ করব, আজ থেকে আমি সময় নষ্ট করব না, কিন্তু কয়েক ঘন্টা পরে নিজেকে সম্পূর্ণ অন্য জায়গায় আবিষ্কার করেছ। সমস্যাটা কি ইচ্ছাশক্তির, নাকি তার চেয়েও গভীর কিছু? আমাদের ফিরে যেতে হবে 1998 সালে। নিউরোসায়েন্টিস্ট মার্কাস মস্তিষ্ক নিয়ে গবেষণা করতে গিয়ে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। যখন মানুষ কোনো নির্দিষ্ট কাজ করছে না, তখনও মস্তিষ্ক বন্ধ থাকে না, বরং কিছু নির্দিষ্ট ব্রেইন রিজিয়ন অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। পরে সায়েন্টিস্টরা এটাকে নাম দেয় ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন। মজার বিষয় হলো, এই নেটওয়ার্ক সবচেয়ে বেশি সক্রিয় হয় যখন মানুষ নিজের জীবন নিয়ে ভাবে, অতীত নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, নিজের পরিচয় নিয়ে ভাবে। অর্থাৎ তুমি যখন চুপচাপ বসে আছো, বাইরে থেকে মনে হতেই পারে তুমি কিছুই করছো না, কিন্তু তোমার মস্তিষ্ক হয়তো তখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করছে। কিন্তু এখানেই আধুনিক যুগের একটা সমস্যা শুরু হয়। আমরা প্রায় আর কখনো একা থাকি না। শারীরিকভাবে একা থাকতে পারি, কিন্তু মানসিকভাবে একদমই নয়। যেই মুহূর্তে নীরবতা আসে, আমরা সেটা কোনো না কোনোভাবে পূরণ করে ফেলি। কিছু না কিছু চাই, নিদেন পক্ষে একটা ভিডিও, একটা নোটিফিকেশন, কি একটা মেসেজ, অথবা একটা গান, অথবা একটা স্ক্রোল। যেন চিন্তা শুরু হওয়ার আগেই আমরা সেটাকে থামিয়ে দিই। আমরা একা চিন্তা করতে রাজি নই। ফ্রেঞ্চ ফিলসফার পাস্কাল শত শত বছর আগে লিখেছিলেন, মানুষের বহু সমস্যার মূল কারণ হল সে একটা ঘরে একা বসে শান্তভাবে থাকতে পারে না। আমি নিজেও এটা মনে করি। সেই সময় স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তবুও তিনি এই একই সমস্যার ইঙ্গিত করেছিলেন। আজ প্রযুক্তি শুধু সেই সমস্যাটাকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। MIT এর সোশিওলজিস্ট শেরি বহু বছর ধরে টেকনোলজি এবং হিউম্যান কানেকশন নিয়ে গবেষণা করেছেন। তার কাজের একটা পর্যবেক্ষণ বিশেষভাবে আকর্ষণীয়। তিনি লক্ষ্য করেন, মানুষ যত বেশি কানেক্টেড হচ্ছে, অনেক ক্ষেত্রে তাদের কনভারসেশন তত বেশি সুপারফিশিয়াল হয়ে যাচ্ছে। কারণ গভীর সংযোগ তৈরি করতে অ্যাটেনশন লাগে, শুধু উপস্থিতি নয়, সম্পূর্ণ উপস্থিতি। অর্থাৎ আমি সর্বতোভাবে তোমার নিকটে রয়েছি। এবার একটু ভেবে দেখো, কতবার তোমার সাথে এমন হয়েছে
তুমি কারোর সঙ্গে কথা বলছো কিন্তু একই সঙ্গে অন্য কিছু নিয়েও ভাবছো। কতবার এমন হয়েছে তুমি কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত আছো কিন্তু সর্বতোভাবে তুমি উপস্থিতি নেই। তুমি মানসিকভাবে সেগুলো শোনার জন্য একেবারেই ফাঁকা নেই। একটা রিলেশনশিপ সাধারণত একদিনে ভেঙে যায় না, একটা ফ্রেন্ডশিপও নয়। প্রথমে অ্যাটেনশন হারায়, তারপরে কনভারসেশন হারায়, আর তারপর কানেকশন হারায়। তারপর মানুষ ভাবে ভালোবাসা হারিয়ে গিয়েছে, কিন্তু অনেক সময় ভালোবাসা হারায়নি, হারিয়ে গিয়েছে যেটা, তাকে বলা যায় মনোযোগ। এখানে একটা গভীর বিষয় আছে। তুমি যাকে অ্যাটেনশন দাও, তুমি ধীরে ধীরে তার সঙ্গে সম্পর্ক তৈরি করো। একজন মানুষ হতে পারে, একটা স্কিল হতে পারে, একটা চিন্তা হতে পারে, অথবা একটা ভয় হতে পারে। কখনো কখনো একটা স্বপ্ন তোমার অ্যাটেনশন নিয়েই তৈরি হয়। সালটা 2004। সাইকোলজিস্ট বেরি তার বিখ্যাত বই দ্য প্যারাডক্স অফ চয়েসে একটা ধারণা জনপ্রিয় করেন। আমরা সাধারণত বিশ্বাস করি বেশি অপশন মানেই বেশি ফ্রিডম, কিন্তু বেরি দেখান অনেক সময় অতিরিক্ত অপশন মানুষকে আরও কনফিউজড, অ্যাংশিয়াস এবং ডিসস্যাটিসফাইড করে তোলে। আজকের পৃথিবীর দিকে তাকাও। ইতিহাসে কখনো এত ইনফরমেশন ছিল, এত কন্টেন্ট ছিল, এত ওপিনিয়ন ছিল, নাকি এত অ্যাডভাইস ছিল? তবুও মানুষ আগের চেয়ে বেশি কনফিউজড। কেন? কারণ ইনফরমেশন আর উইজডম এক জিনিস নয়। ইনফরমেশন বলে কি কি সম্ভব, আর উইজডম বলে কোনটা বেছে নিতে হবে। ডিস্ট্র্যাকশনের সবচেয়ে বড় ক্ষতি এখানেই। এটা তোমার জ্ঞান কমায় না, বরং এটা তোমার ক্ল্যারিটি কমায়। তুমি শত শত ভিডিও দেখতে পারো, হাজার হাজার পোস্ট পড়তে পারো, অসংখ্য পডকাস্ট শুনতে পারো, তবুও নিজের জীবন নিয়ে সিদ্ধান্তহীন থাকতেই হবে। কারণ ডিস্ট্র্যাক্টেড মাইন্ড এগুলো কনজিউম করে, উইজডম আনে না। ফোকাসড মাইন্ড এগুলোকে কনক্লুড করে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার রিসার্চার গ্লোরিয়া মার্ক বহু বছর ধরে অ্যাটেনশন এবং ইন্টারাপশন নিয়ে গবেষণা করেছেন। তার গবেষণায় দেখা যায় মানুষ যখন বারবার বাধাগ্রস্ত হয় তখন শুধু কয়েক সেকেন্ড হারায় না, মনোযোগের একটা বিরাট অংশ আগের কাজের সঙ্গে আটকে থাকে। এটাকে বলা হয় অ্যাটেনশন রেসিডিউ বা রেসিডুয়াল অ্যাটেনশন। অর্থাৎ তুমি নতুন কাজে চলে গেছো, কিন্তু তোমার মন পুরোপুরি সেখানে পৌঁছায়নি। এখন কল্পনা করো, একদিন না, এক সপ্তাহ না, বছরের পর বছর যদি একজন মানুষের অ্যাটেনশন ছোট ছোট টুকরোই ভেঙে যায়, তাহলে কি হবে? তার চিন্তা ভেঙে যাবে, তার ধৈর্য ভেঙে যাবে, তার ভাবনার গভীরতা ভেঙে যাবে, এবং ধীরে ধীরে তার নিজের জীবন সম্পর্কে স্পষ্ট ধারণাও ভেঙে যেতে শুরু করবে। এটাই ডিস্ট্রাকশনের আসল বিপদ। এটা তোমার সময় চুরি করে না, সময় তো যে কোনোভাবেই চলে যেতে পারে। এটা চুরি করে তোমার মনোযোগ। আর মনোযোগ হলো সেই কাঁচামাল যেটা দিয়ে তুমি তোমার জীবন তৈরি করতে পারবে। একজন মিউজিশিয়ান তার অ্যাটেনশন দিয়ে সঙ্গীত তৈরি করে, একজন সায়েন্টিস্ট তার অ্যাটেনশন দিয়ে ডিসকভারি করে, একজন রাইটার তার অ্যাটেনশন দিয়ে ধারণা তৈরি করে, একজন প্রেমিক তার অ্যাটেনশন দিয়ে একটা সম্পর্ক তৈরি করে, একজন মানুষ তার অ্যাটেনশন দিয়ে তার ভবিষ্যৎ তৈরি করে। তাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো না তুমি কত ব্যস্ত, কতটা প্রোডাক্টিভ, কত মোটিভেটেড, বরং প্রশ্ন হলো তোমার অ্যাটেনশন এবং এনার্জি কোথায় যাচ্ছে। কারণ যদি তুমি জানতে চাও আগামী 5 বছরে তোমার জীবন কোথায় যাবে, তাহলে তোমার লক্ষ্যগুলোর দিকে তাকিও না, তোমার অ্যাটেনশনের দিকে তাকাও। কারণ শেষ পর্যন্ত তুমি যা নিয়ে সবচেয়ে বেশি ভাবো, যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, যার পেছনে সবচেয়ে বেশি মনোযোগ ব্যয় করো, ধীরে ধীরে তুমি সেটাতেই পরিণত হতে শুরু করো। আর হয়তো এই কারণেই ডিস্ট্রাকশন কোনো ছোট সমস্যা নয়। এটা সেই অদৃশ্য শক্তি যেটা একজন মানুষকে তার সেরা সম্ভাবনা থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। সাল 1971। সাইকোলজিস্ট ফিলিপ জিম্বার্টো একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন করলেন।
তিনি বললেন, মানুষের আচরণ অনেক সময় তার পার্সোনালিটির দ্বারা নয়, তার এনভায়রনমেন্ট দ্বারা বেশি প্রভাবিত হয়। অর্থাৎ তুমি কে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে তুমি প্রতিদিন কি দেখছো, কি শুনছো, কিসের মধ্যে সময় কাটাচ্ছ। এই কারণেই ডিস্ট্র্যাকশন শুধু একটা অভ্যেস নয়, এটা একটা এনভায়রনমেন্ট। আর এনভায়রনমেন্ট ধীরে ধীরে মানুষকে বদলে দেয়। 2010 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চার ম্যাথিউ কিলিংসওয়ার্থ এবং ড্যানিয়েল গিলবার্ট প্রায় 2250 জন মানুষের ওপর গবেষণা করেন। গবেষণার ফলাফল প্রকাশিত হয় সায়েন্স জার্নালে। তারা আবিষ্কার করেন মানুষের মাইন্ড প্রায় 47% সময় বর্তমান কাজের বাইরে অন্য কোথাও ঘুরে বেড়ায়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, যখন মানুষের মন বর্তমান মুহূর্তে থাকে না, তখন তারা সাধারণত কম সুখী থাকে। রিসার্চের বিখ্যাত কনক্লুশন ছিল, আ ওয়ান্ডারিং মাইন্ড ইজ অ্যান আনহ্যাপি মাইন্ড। এখন একটু ভাবো, তুমি যখন কারোর সঙ্গে কথা বলছো কিন্তু অন্য কিছু ভাবছো, তুমি কি আদৌ সেখানে আছো? তুমি যখন পরিবারের সঙ্গে বসে আছো কিন্তু মাথার ভেতর অন্য যুদ্ধ চলছে, তুমি কি সেই মুহূর্তে বাঁচছো? সম্ভবত এই কারণেই আধুনিক যুগে একটা অদ্ভুত সমস্যা দেখা যাচ্ছে। মানুষের কাছে আগের চেয়ে বেশি এন্টারটেনমেন্ট আছে, কিন্তু আগের চেয়ে বেশি স্যাটিসফ্যাকশন নেই। 1998 সালে নিউরোসায়েন্টিস্ট মার্কাস যে ডিফল্ট মোড নেটওয়ার্কের কথা আবিষ্কার করেছিলেন, পরবর্তী গবেষণাগুলোই দেখায় এই ব্রেন নেটওয়ার্ক আমাদের সেলফ রিফ্লেকশন, ফিউচার প্ল্যানিং এবং পার্সোনাল আইডেন্টিটির সঙ্গে গভীরভাবে জড়িত। অর্থাৎ মানুষ যখন একা বসে চিন্তা করে, তখন সে সময় নষ্ট করছে না, সে নিজের জীবনকে বোঝার চেষ্টা করছে। কিন্তু আজকের পৃথিবী মানুষকে চিন্তা করার সময় দেয় না, সে মানুষকে রিয়্যাক্ট করার সময় দেয়। ভাবার আগেই রেসপন্স, বোঝার আগেই ওপিনিয়ন, রিফ্লেকশনের আগেই স্টিমুলেশন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার রিসার্চার গ্লোরিয়া মার্ক বহু বছর ধরে ওয়ার্ক প্লেস ইন্টারাপশন নিয়ে গবেষণা করেছিলেন। তার গবেষণায় দেখা যায়, একবার মনোযোগ ভেঙে গেলে অনেক সময় পুরো ফোকাসে ফিরতে 20 মিনিটেরও বেশি সময় লাগে। অর্থাৎ ডিস্ট্র্যাকশন শুধু সেই কয়েক সেকেন্ড চুরি করে না, সে তার চেয়েও বেশি কিছু নিয়ে যাচ্ছে। সে মোমেন্টাম চুরি করে কনসিস্টেন্সি। এবং ইতিহাসের বড় বড় অর্জনগুলো মোমেন্টামের ফল। আইজ্যাক নিউটনের গ্র্যাভিটি থিওরি হোক, চার্লস ডারউইনের এভলিউশন থিওরি হোক, অথবা অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এসব কিন্তু সোশ্যাল মিডিয়া ফিড স্ক্রোল করতে করতে জন্মায়নি। এসব জন্মেছে দীর্ঘ চিন্তার মধ্যে, একাকিত্বের মধ্যে, মাসের পর মাস, বছরের পর বছর সাধনার মধ্যে, একই সমস্যার সঙ্গে লেগে থাকার মধ্যে। সাইকোলজিস্ট মিহালি তার ফ্লো স্টেট গবেষণায় দেখিয়েছিলেন, মানুষ সবচেয়ে বেশি ফুলফিলমেন্ট অনুভব করে যখন সে কোনো মিনিংফুল কাজে সম্পূর্ণ ডুবে যায়। মজার বিষয় হলো, ফ্লোয়ের জন্য অ্যাটেনশন দরকার, আর ডিস্ট্র্যাকশন ঠিক সেই জিনিসটাই ভেঙে দেয়। তাই হয়তো ডিস্ট্র্যাকশনের সবচেয়ে বড় ক্ষতি প্রোডাক্টিভিটি নয়, সুখও নয়, সম্ভাবনা। কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ ব্যর্থ হয় ট্যালেন্টের অভাবে নয়, বরং তারা কখনো যথেষ্ট সময় ধরে একটা গুরুত্বপূর্ণ জিনিসের সঙ্গে থাকতে পারেনি। তাই আজ একটা প্রশ্ন থাকছে, আগামী 5 বছরে তুমি কি হবে? সেটা হয়তো নির্ধারণ করবে না তুমি কি চাও, বরং নির্ধারণ করবে তুমি প্রতিদিন কিসের দিকে অ্যাটেনশন দিচ্ছ। কারণ শেষ পর্যন্ত তোমার জীবন তৈরি হয় না তথাকথিত ইন্টেনশনস দিয়ে, বরং তোমার জীবন তৈরি হয় তোমার অ্যাটেনশন দিয়ে। তবে অ্যাটেনশন কিলিং আরও অনেক কারণেই হতে পারে। কি তা জানতে হলে দেখতে হবে এর পরের এপিসোড। তাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কেমন লাগছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।